জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবা, তবে একটা কথা বলতেই হয়, এই গোয়ার ভেতরগুলো কিন্তু বেশ ঠান্ডা। মানে বাইরে যতটা গরম, এখানে ততটা ঠান্ডা। এখানে কিন্তু সাবধানে নামতে বললো এই কারণে, কারণ চোরাবালি কিন্তু এখানে প্রচুর আছে। একদম পুরো অনেকটা দূর থেকে পুরীর মন্দিরের মতো লাগছে। ভালো করে মন্দিরটা দেখলে বুঝতে পারবেন, মন্দিরটা দেখতে কিন্তু অনেকটা রথের মতো। জয় জগন্নাথ, ভেরি গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:30। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কারণ আজকে আমাদের ওটিডিসির সাথে আছে সাইট সিন। তো মোটামুটি 100 টাকায় একটা অটোকে রাজি করিয়েছিলাম যে পান্থনিবাসে ছেড়ে দেবে, কিন্তু এখানেও আবার ওই স্ট্যান্ডের ব্যাপার আছে, উঠে পড়েছিলাম। তো তারপরে আবার আর কি স্ট্যান্ডের অটো এসে বললো যে আমার গাড়িতে বসো, এই বসো বলে বলছে 150 টাকা ভাড়া। তো অগত্যা নেমে পড়েছি, হেঁটে হেঁটেই দেখছি যতদূর যাওয়া যায়। সেখান থেকে যদি রানিং টোটো বা অটো পেয়ে যাই তাহলে বেশ ভালো হবে। আর এই সকালবেলা ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তারা যারা কম খরচের মধ্যে পুরীর সাইট সিন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এইটা একটা সেরা অপশান হতে পারে। অবশেষে এই ভজনীর সামনে থেকে আর এক দাদার টোটো পেয়ে গেছি। এখান থেকে মোটামুটি ওই সেম রেটেই যে বোর্ডিং পয়েন্ট, সেই বোর্ডিং পয়েন্ট সমস্ত ট্যুরেরই বোর্ডিং পয়েন্ট কিন্তু এর পান্থনিবাস থেকে হয়। তো এখন চলেছি পান্থনিবাসের পথে। ওখানে আমাদের বোর্ডিং টাইম দেওয়া আছে 6:15। তবে আকাশটা একটু মেঘলা করে আছে আজকে। আর এইখানে দাঁড়িয়ে আছে দুটো, আর এই আসছে 3 নম্বর বাস। তবে অ্যাটেন্ডারকে জিজ্ঞেস করে নেবেন আপনার বাস কোনটা, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে 0800, এটা আমাদের বাস চলে এলো। এই হচ্ছে পুরী পান্থনিবাস। সমস্ত বাসগুলো কিন্তু এই পান্থনিবাসের সামনে এসেই দাঁড়ায়। দেখুন সমস্ত বাসগুলো কিন্তু পরপর এখানেই এসে দাঁড়িয়েছে। তো ফাইনালি দেখুন এখানে বাসগুলো লেগে গেছে। আর যারা অনলাইন টিকিট করেছে, অনলাইন টিকিটের এই দুটো আছে হচ্ছে ভলভো, আর আমাদের দিয়েছে অশোক লেল্যান্ডের বাস। অফলাইন যখন টিকিট কাটবেন, অফলাইন টিকিট কাটার সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে আপনাদের ওই কোচ দেওয়া থাকবে, 3rd কোচ, 2nd কোচ বা 1st কোচ। ওই কোচ নাম্বার মানে হচ্ছে আপনার যত কোচ, মানে আমাদের যেমন 3rd কোচ আছে, সেই জন্য আমাদের 3 নম্বর বাস। তো এই হচ্ছে আজকে আমাদের বাস। 6:15 হচ্ছে এখানে বোর্ডিং টাইম, আর এখান থেকে ছেড়ে বেরোবে হচ্ছে 6:30-এ। তবে মোটামুটি কিন্তু এই বাসের যে সিটগুলো সেগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। এটাও কিন্তু রিক্লাইন সিট, বেশ ভালো, অসুবিধা হবে না যেহেতু অনেকক্ষণের জার্নি। আর এর উপরে একটু দেখিয়ে দিই, দুটো এসি ভেন্ট আছে। আর যে লাগেজ রাখার জায়গা, সেই লাগেজ রাখার জায়গাটাও কিন্তু অনেকখানি আছে। এবং অনেককেই দেখলাম যে আর কি লাগেজ নিয়ে চলেও এসেছে। মানে ধরুন অনেকের যেরকম 8:15 ট্রেন আছে বা 10টা ট্রেন আছে, তারা হয়তো এই ট্রিপ শেষে ট্রেন ধরে একেবারে চলে যাবে। যেমন আমরাও লাগেজ নিয়ে চলে এসেছি। এখানে নামাবে হচ্ছে এই পান্থনিবাসেই এসে নামাবে হচ্ছে 7টার সময়। তো আর আমাদের ট্রেন আছে 8:15। তো সেই কারণে একেবারে লাগেজ নিয়ে চলে এসেছি সকাল সকাল চেক আউট করে। এখন ঘড়ির কাঁটায় বাজলো হচ্ছে 6:30, আর আমাদের বাস পুরী পান্থনিবাস থেকে ছেড়ে বেরোচ্ছে। দেখুন এখানে কিন্তু একটা বটল হোল্ডার আছে, যেখানে কিন্তু আপনারা এরকম বোতলগুলো রাখতে পারবেন। এখানে হচ্ছে হ্যান্ড রেস্ট আছে, আটটা ধরে বসতে পারবেন। আর এইখানে আছে হচ্ছে ম্যাগাজিন হোল্ডার, যেটা কিন্তু ভাঙা। আর নিচে দেখতে পাচ্ছি লেগ রেস্টও আছে, যেখানে কিন্তু আপনারা অনায়াসে একটা ভালো পজিশনে কিন্তু লেগটা রেখে বসতে পারবেন, মানে কোনো সমস্যা হবে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। गुड मॉर्निंग, सुप्रभात। आप सबसे मेरा प्रणाम, मेरा नमस्कार। বাসে ওঠার সাথে সাথেই আমাদের গাইড জগন্নাথ বাবু আজকে আমাদের সারাদিনের ট্যুরটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে বলে দিলেন। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম আমাদের আর কি প্রথম যে গন্তব্যস্থল, সেই প্রথম গন্তব্যস্থলে। এটা হচ্ছে একটা স্যান্ড আর্ট মিউজিয়াম, যে সুদাম যিনি আছেন ওনার বিভিন্ন ধরনের আর্টগুলো, স্যান্ড আর্ট, সেইগুলো এখানে করা আছে, সেইগুলোই আর কি দেখবো। আর একটা কথা, প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে কিন্তু যিনি আর কি গাইড আছেন তিনি সমস্তভাবে ব্রিফ করে দিলেন কোথায় কত টিকিট লাগবে, কোথায় কতক্ষণ সময় আপনারা খরচ করবেন, সেই সমস্ত কিছু কিন্তু উনি বলে দিলেন আসার আগে। এবং প্রত্যেকটা জায়গায় ঢোকার আগেই কিন্তু উনি এই জিনিসগুলো বলে দেবেন। তো এখন আমরা ঢুকছি হচ্ছে সুদাম প্রধান। এই সুদাম প্রধানের যে বিভিন্ন স্যান্ড আর্ট করা আছে, সেই স্যান্ড আর্টগুলো দেখতে।
চলুন। সুদাম প্রধান স্যান্ড আর্ট মিউজিয়াম হল ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত। এটি বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদাম প্রধান প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি ভারতের প্রথম স্যান্ড আর্ট মিউজিয়াম হিসাবে পরিচিত। 4 ফেব্রুয়ারি 2018 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 40 টাকা জনপ্রতি। এখানে বিভিন্ন থিমের উপর ভিত্তি করে স্যান্ড আর্ট আপনারা দেখতে পাবেন, যেমন ঐতিহাসিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্মৃতিস্তম্ভ, হিন্দু দেবদেবী, জনপ্রিয় কার্টুন চরিত্র, সামাজিক বার্তা বহনকারী কিছু ভাস্কর্য এবং উড়িষ্যার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত শিল্পকর্ম। এখানে প্রদর্শিত ভাস্কর্যগুলি সিমেন্ট বা অন্য কোনো সহায়ক উপাদান ছাড়াই শুধুমাত্র বালি ও জল ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই মিউজিয়ামের লক্ষ্য হল স্যান্ড আর্টের প্রচার করা এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে এই বিশেষ শিল্পকলার সৌন্দর্য তুলে ধরা। বেশ সুন্দর, মানে ভিতরে ওনার যে স্যান্ড আর্টের যে কাজগুলো সেগুলো সত্যিই মানে দেখার মতো। এখানে এলে অবশ্যই কিন্তু এই প্রথম যে ডেস্টিনেশন স্যান্ড আর্ট মিউজিয়াম, এটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ অনেকে দেখছি যে বাসে বসে আছে, নামছে না, বলছে যে মিউজিয়াম কি দেখব। তবে সত্যিই কিন্তু এটা খুবই দেখার জিনিস। বাট এখানে এলে অবশ্যই কিন্তু প্রথম যেটা স্যান্ড আর্ট মিউজিয়াম, এটা কিন্তু অবশ্যই দেখবেন, মিস করবেন না। তো মোটামুটি আমাদের যে স্যান্ড আর্ট মিউজিয়াম সেটা ঘোরা হয়ে গেল। এবার আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। তার আগে সম্ভবত ব্রেকফাস্ট করব। এই প্রত্যেকটা জায়গার কিন্তু মানে ধরুন বিভিন্ন একটা টাইম লিমিট আছে, মানে যেরকম এই স্যান্ড আর্ট মিউজিয়ামের জন্য ছিল 15 মিনিট। আর ধরুন কেউ যদি দেরি করে সেই কারণে কিন্তু টোটাল টিমটার দেরি হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর যে সমস্ত জায়গায় যত মিনিট ঘোরার জন্য একদম সাফিসিয়েন্ট, এনারা কিন্তু যেটা দেখছি যে ঠিক সেরকমই একটা টাইম সেট করেছেন যে এইখানে এতক্ষণ, ওখানে অতক্ষণ। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে হোটেল। এখানে এসে এখন বাস দাঁড়ালো, 20 মিনিট টাইম। আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। ব্রেকফাস্টের জন্য এখানে এসে বাস দাঁড়ালো। আর যদি আপনারা টয়লেটও করতে হয়, এমার্জেন্সি যদি কিছু থাকে বা ছোট টয়লেট বা সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে সেরে নিতে পারেন। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম মশলা ধোসা, যার মূল্য ছিল 90 টাকা। মোটামুটি আজকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আর মোটামুটি ছিল, মানে ব্রেকফাস্টের স্বাদ সেরকম খুব একটা ভালো বলবো না, বাট ঠিকঠাক। তো এখন এই বাস ছেড়ে দেবে, আবার উঠে এরপরে আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রামচণ্ডী টেম্পল। আর একটা কথা যেটা আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু চাইলে এনার কাছে, মানে যিনি আর কি গাইড থাকবেন, ওনার কাছেই কিন্তু সমস্ত জায়গার টিকিট করে নিতে পারবেন। টিকিট করে নিলে সুবিধাটা কি হবে, আপনারা তাহলে সমস্ত জায়গায় টিকিটের জন্য লাইন দিতে হবে না। এইখানে যদি আপনারা টিকিট করে নেন, উনি সকলের নামের পাশে আর কি টিক দিয়ে রাখবেন এবং যেখানেই নামবেন সেখানেই তার টিকিটটা দিয়ে দেবেন। সেই টিকিট নিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। অতএব টিকিটের ঝামেলাটা কিন্তু আপনাদের থাকবে না। তো এটা আমার মনে হলো বেশ ভালো। তো আমরাও সেই জন্য আমাদের দুজনের টোটাল আজকে যে জায়গাগুলো ঘুরবো, মোটামুটি ওই 155 টাকা করে পড়লো টিকিট। সেই আমরা দুজনে মিলে অনলাইন পেমেন্ট করে দিয়েছি। আপনারা অনলাইন চাইলে অনলাইন, ক্যাশেও পেমেন্ট করতে পারেন। করে দিলে ওনারা নামের পাশে একটা টিক দিয়ে দেবেন। কোনারক থেকে 27 কিলোমিটার আগে কুশভদ্রা নদীর তীরে অবস্থিত এই রামচণ্ডী মন্দির। দেবী রামচণ্ডীর উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধাস্থান। মনে করা হয় এই মন্দিরটি কোনারকের সূর্য মন্দিরের থেকেও প্রাচীন। গর্ভগৃহে দেবী রামচণ্ডীর একটি উপবিষ্ট মূর্তি রয়েছে, যা একটি অর্ধ নিমজ্জিত পদ্মের উপর স্থাপিত। এছাড়াও এটি উড়িষ্যার একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসাবেও পরিচিত। আপনারা বোটিংও করতে পারেন। বিভিন্ন বোটিংয়ের যে রেট, সেই রেটটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং কত ঘন্টা রেট সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই বোটিংয়ে, এই বোটে চড়ে কিন্তু আপনারা ঘুরতে পারেন। এই হচ্ছে তার রেট চার্ট। আপনার রামচণ্ডী যে মন্দির, সেই মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য দেখতে পারলাম না। তবে আপনারা যখন নামবেন, একটা টিপস দিয়ে রাখি, আপনারা কিন্তু বাসের মধ্যেই কিন্তু জুতোটা খুলে নামবেন। বাসের মধ্যে ধরুন যদি না জুতো খুলে নামেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার জুতো স্ট্যান্ডে জুতো খুলে
সেখান থেকে কিন্তু আবার যেতে হবে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম চন্দ্রভাগা বিচে। দেখুন এই হচ্ছে চন্দ্রভাগা বিচ, অসাধারণ লাগছে। তবে একটা জিনিস যেটা সতর্কবাণী আমাদের দিয়ে দিল, এখানে কিন্তু সাবধানে নামতে বললো এই কারণে, কারণ চোরাবালি কিন্তু এখানে প্রচুর আছে। তো সেই কারণে বাসে নামার আগে যিনি আমাদের গাইড তিনি কিন্তু এখানে সতর্কবাণী দিয়ে দিয়েছেন। আর এখানে আমাদের যে টাইম সেটা হচ্ছে 10 মিনিটের মতো। আর আগে যেটা আমরা ওই মন্দির থেকে দেখলাম রামাচান্ডী মন্দির, সেই রামাচান্ডী মন্দির থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে উষাভাদ্রা নদী আর বে অফ বেঙ্গল, এই দুটোর হচ্ছে আর কি মোহনা যেটা আর কি বলে, সেটা হচ্ছে ওই মোহনার ভিউ। আর এই হচ্ছে চন্দ্রভাগা বিচের ভিউ। দেখুন জাস্ট দুর্দান্ত লাগছে, সব মানুষ এসে ছবি তুলছে। আর সেই দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, হর্ন দিতে শুরু করে দিয়েছে অলরেডি। তো চলুন কিছু ছবি ভিডিও তুলে নিয়ে তারপরে বেরোনো যাক। তো আমাদের 10 মিনিট সমাপ্ত, এবার আমরা চলেছি বাসের পথে। তবে বেশ ভালো, মানে এই সমস্ত যে আপনার সাইট সিনগুলো, মানে এই সকলের সাথে সাইট সিনগুলো এলে একটা জিনিস বেশ উপলব্ধি করা যেতে পারে, যেটা হচ্ছে বিভিন্ন মানুষের সাথে আপনার পরিচয় হবে এবং বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আপনি দেখতে পাবেন। এটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে আমাদের বাস, অলরেডি সবাইকে ডাকছে এবং আরও সব বিভিন্ন ট্যুরিস্ট পার্টির বাস। এইদিকে একটা বাস দাঁড়িয়ে আছে, এইটা আমাদের, আর এই হচ্ছে আরও একটি বাস। চলুন সকলে উঠছে। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কোনারকের সান টেম্পল, আর এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। এরপর আমরা এসে উপস্থিত হলাম কোনারকের সূর্য মন্দির দেখতে। আমরা এসে পৌঁছালাম হচ্ছে কোনারকের সান টেম্পল। তো যেহেতু আমরা সরকারি বাসে করে এলাম, সেহেতু সরকারি বাসটা মন্দিরের অনেকটা কাছেই কিন্তু এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা বেশ ভালো সুবিধা ঋষির সঙ্গে আপনারা সাইট সিন করার। এখানে মন্দিরের চারপাশে যে দোকানপাটগুলো আছে সেখানের গাইড যেটা বলে দিলেন যে আগে থেকে কোনো জিনিসে কিন্তু হাত দেবেন না, হাত দিলে ওনারা কি করেন যে ওই জিনিসটা আপনাকে নিতেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। সেরকম মানে ঝামেলা, একটা বেকার ফালতু ঝামেলা। তো বললো যে যদি কেনাকাটি করেন তাহলে আগে থেকে বার্গেনিং করে নিয়ে তারপরেই সেই জিনিসের কেনাকাটি করবেন। আর মন্দিরে কিন্তু এখন বেশ ভালোই ভিড় আছে, কিন্তু তা সত্ত্বেও দেখুন আমরা অনায়াসে চলে যাচ্ছি এই কারণে, কারণ টিকিট যেহেতু আমরা আগে কেটে রেখেছি, তো সেহেতু আমাদের টিকিটের লাইনটা দিতে হলো না। আর এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কোনারকের সান টেম্পল। কোনারকের সূর্য মন্দির ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। এটি সূর্যদেবকে উৎসর্গকৃত। তবে মন্দিরের ভেতরের গর্ভগৃহে কোনো দেবতার মূর্তি বর্তমানে নেই এবং এখানে কোনো পূজা অনুষ্ঠিত হয় না। মন্দিরটি একটি বিশাল রথের আকারে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে কারুকার্যময় 24টি চাকা এবং 7টি ঘোড়া। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। মন্দিরটি এককালে কৃষ্ণ প্যাগোডা নামে পরিচিত ছিল এবং এটি নাবিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিক নির্ণয়কারী স্থান ছিল। মন্দিরের নির্মাণশৈলী এবং কারুকার্য ভারতীয় শিল্পকলার ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। 1994 সালে ইউনেস্কো এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা, মানে ঘুরতে কিন্তু অনেকক্ষণই আপনাদের টাইম লাগবে। এই ছিল হচ্ছে কোনারক টেম্পলের বিবরণ। শুধু দেখলেই যেন মনে হয় যেন দেখতেই থাকি, যেন দেখা যেন শেষ হবে না। তবে ভালো করে মন্দিরটা দেখলে বুঝতে পারবেন, মন্দিরটা দেখতে কিন্তু অনেকটা রথের মতো, মানে রথের যেমন চাকা, যেমন ঘোড়া যেরকম দেখতে হয়, ঠিক সেই রকম এই মন্দিরটা কিন্তু দেখতে। এখানে কিন্তু মাঝে মাঝে এরকম পানীয় জলেরও ব্যবস্থা করা আছে। এই জায়গাটা মন্দিরের মধ্যে সব থেকে ভালো লাগলো, এই গাছতলাটা। এখানটা কিন্তু বেশ ঠান্ডা, দারুণ লাগবে এই জায়গাটা। বিভিন্ন যে পার্সোনাল গাইড, সেই গাইডগুলো কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে ছবিও তুলতে পারেন। তো সেই ছবির চার্জেস হচ্ছে 50 টাকা করে। আর এই দেখুন এইদিকে কিন্তু এখন রিনোভেশনের কাজ চলছে, মন্দির রিনোভেশনের। তবে মোটামুটি আমাদের সময় হয়ে গেছে, আর 10 মিনিট বাকি, আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট। আমাদের এই হচ্ছে এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। মানে আপনারা যারা আসবেন এক্সিট পয়েন্ট থেকে বেরিয়েই ডান দিকে যাবেন, বাঁ দিকে চলে গেলে কিন্তু পাবলিক যে বাস স্ট্যান্ড, সেই পাবলিক বাস স্ট্যান্ডে চলে যাবেন।
ওটিডিসির সঙ্গে এলে কী হবে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনারা আর্লি মানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, সেক্ষেত্রে জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা, বাট 9টাতেই কোনারক টেম্পেলে যা ভিড়, যদি এর পরে আসেন, এর পরে তো মানে আর মানে আপনি ঘুরতে পারবেন না, ভালো করে দেখতেও পারবেন না। অতএব ওটিডিসির সঙ্গে এইটা যেটা আমার ভালো লেগেছে যে এরা আর্লি সমস্ত জায়গায় পৌঁছে যায়। আপনারা ভালো করে সময় নিয়ে কিন্তু আপনারা এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে পারবেন। তবে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, এলে অবশ্যই মাথার টুপি আর না হলে ছাতা এটা কিন্তু সঙ্গে রাখবেন। প্রচণ্ড জোরে জল তেষ্টা পেয়েছে, সেই জন্য এখান থেকে লেবু জল নিয়ে নিচ্ছি। আমাদের টাইম অলরেডি হয়ে গেছে, 25 হয়ে গেছে, সেই জন্য দাদাকে বলছি তাড়াতাড়ি করে দিতে। একটু তাড়াতাড়ি করো দাদা। ও ফাইনালি অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন বাস ছেড়ে দেবে এবার। তো ফাইনালি আমরা এখন নামলাম হচ্ছে ধৌলি শান্তিস্তূপ দেখতে। ঠিক আছে, সেই বাস থেকে নেমে এই রকম গাড়ি করে আমাদের উঠতে হলো। এই গাড়ি যাবে হচ্ছে পাহাড়ের উপরে। আর ব্যাপারটা হচ্ছে কি, এই গাড়ির জন্য কিন্তু এক্সট্রা কোনো কিন্তু আর চার্জ পে করতে হবে না। আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে, যে বাস আমাদের যে মেন বাস, সেই মেন বাস দাঁড়িয়ে আছে ওইখানে। সেখান থেকে নেমে আমরা এই গাড়িতে উঠলাম। একটা টিম এই গাড়িতে আছে আর কিছু আছে এই গাড়িতে। তো এই গাড়ি যাবে হচ্ছে একদম উপরে। ভুবনেশ্বর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে ধৌলি পাহাড়ের উপরে এটি অবস্থিত। দয়া নদীর তীরে এই পাহাড়টি ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের জন্য বিখ্যাত। এই শান্তিস্তূপটি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং সম্রাট অশোকের ধর্মান্তরের প্রতীক বলে মনে করা হয়। এই স্থানেই অশোকের হৃদয় পরিবর্তন হয়েছিল এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। 1972 সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘের উদ্যোগে এটি নির্মিত করা হয়। সাদা রঙের এই স্তূপটি বৌদ্ধ স্থাপত্যের এক সুন্দর নিদর্শন। এর 4টি দিকে গৌতম বুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ভাস্কর্য খোদাই করা আছে। স্তূপের উপরের একটি ছাতা রয়েছে, যা কিনা শান্তি ও সুরক্ষার প্রতীক। স্তূপের শান্ত পরিবেশ মনকে শান্তি এনে দেয়। এখান থেকে দয়া নদীর মনোরম দৃশ্যও দেখা যায় এবং অশোকের শিলালিপিও রয়েছে, যা ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখানে বহু পর্যটক ও বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাগম ঘটে। কিন্তু একটা মারাত্মক সুন্দর হাওয়া দিচ্ছে। এতক্ষণ আসার পরে কিন্তু সত্যি কথা বলতে মন এমনিই ভালো হয়ে যাবে। এবং দেখুন উপর থেকে এই ভিউটা। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডেরও শো হয়, যেটা টাইম হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত এবং 7:15 থেকে ওই 8টা পর্যন্ত। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা করে জনপ্রতি। লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হচ্ছে এখানে হয়। কিন্তু কাজুর দোকান আছে, যেটা দেখতে পেলাম কাজু মানে আমাদের যিনি আর কি গাইড আছেন উনিও বললেন যে এখানকার কাজু নাকি খুব ফেমাস। তবে একটা জিনিসই বললেন, কাজুর দোকান দেখলাম এই ওটার সময় চারিদিকেই আর কি আছে। তবে যেটা হচ্ছে যে প্যাকেট কাজু কিনতে বারণ করলেন। উনি বললেন যে যদি আপনারা আসেন লুজ কাজু কিনবেন তাহলে কিন্তু ভালো, এখানকার কাজু নাকি খুব ফেমাস। আচ্ছা, আরও একটা কথা, আপনারা যখন মন্দির থেকে নামবেন, মন্দির থেকে নামার পরে বাসের যিনি গাইড থাকবেন ওনার কাছে কিন্তু একবার অ্যাটেন্ডেন্স দিয়ে যাবেন। তো এই অ্যাটেন্ডেন্স দিয়ে গেলে সুবিধা হবে কি, যে আপনারা সবাই নামছেন কিনা সেটা ওরা কাউন্ট করতে সুবিধা হবে। তো আমি যখন নামলাম আমার নামটা বললাম, আমার সঙ্গে মানে আমরা টোটাল 2 জন আছি, উনি একটা টিক মেরে দিলেন। এক্ষেত্রে সুবিধা হলো যে আমাদের আর কোনো মানে বাসে আমাদের চলে যেতে বললেন, ওই বাস আমাদের নিচে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যে এদের ট্যুর ম্যানেজমেন্টটা কিন্তু বেশ সুন্দর, মানে খুব অর্গানাইজড আর কি। যে পরিমাণে গরম, তো সেহেতু একটু আইসক্রিম চলছে আর কি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম লিঙ্গরাজ মন্দির দেখতে। তবে এখানে কিন্তু ভেতরে মোবাইল ফটোগ্রাফি বা কোনো রকমের ফটোগ্রাফি অ্যালাউড নয়। মন্দিরের ভেতরে কিন্তু আপনি মোবাইলও নিয়ে যেতে পারবেন না। তো যিনি আমাদের গাইড আছেন উনি যাবেন হচ্ছে সামনে থাকবেন, মন্দিরের গেটে উনি থাকবেন। ওনার কাছেই ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে আপনারা যেতে পারেন, না হলে কাউন্টার আছে সেই কাউন্টারেও রেখে যেতে পারেন। তবে কাউন্টারে রেখে গেলে কি হবে, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, কারণ এখানে টাইম হচ্ছে 30 মিনিট।
অতএব যেটা ভালো অপশান সেটা হচ্ছে যে ওই যিনি গাইড আছেন ওনার কাছে যদি আপনারা রেখে যান সমস্ত জিনিস, রেখে গেলে কিন্তু জিনিসটা সেফ থাকবে এবং সমস্ত কিছু কিন্তু আপনারা তাড়াতাড়ি দর্শন করে এসে ওনার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন। দেখুন এই হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, একদম পুরো অনেকটা দূর থেকে পুরীর মন্দিরের মতো লাগছে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির একাদশ শতাব্দীর স্থাপত্যশৈলীর এক চমৎকার নিদর্শন এবং রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরটি কেবল প্রাচীনতমই নয়, ভুবনেশ্বরের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখানে শিব লিঙ্গরাজ রূপে পূজিত হন এবং হরিহর রূপে বিষ্ণুর সঙ্গে তার সমন্বিত রূপের উপাসনা করা হয়। মন্দিরের নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ থাকলেও মনে করা হয় প্রিয় রাজা যযাতি কেশরী এর নির্মাণ শুরু করেছিলেন এবং গঙ্গ রাজবংশের শাসনে এটি পূর্ণতা লাভ করে। কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরের প্রধান কাঠামো দেউল শৈলীতে গঠিত, যার মধ্যে বিমান, জগমোহন, নাট্যমণ্ডপ এবং ভোগমণ্ডপ উল্লেখযোগ্য। মন্দির চত্বরে প্রায় 150টি ছোট মন্দির ও উপমন্দির বিদ্যমান, যা এটিকে একটি ক্ষুদ্র মন্দির শহরে পরিণত করেছে। প্রধান লিঙ্গমটি স্বয়ম্ভু বলে বিশ্বাস করা হয়, যা ভক্তদের কাছে বিশেষভাবে পবিত্র। এই মন্দিরের উচ্চতা প্রায় 180 ফুট। সত্যি মোটামুটি আমাদের লিঙ্গরাজ টেম্পল দর্শন হয়ে গেল। আমার যেটা মনে হয় এই লিঙ্গরাজ টেম্পল আর হচ্ছে ওই কোনারক, এই দুটো জায়গাতে যদি ওটিডিসির এত প্রাইস নিচ্ছে, যদি একটা করে ভেতরে যদি গাইড থাকতো তাহলে ভেতরের মন্দিরের ব্যাপারগুলো বোঝাতে পারতো। এই হচ্ছে আমার একটা মতামত, যদি ভবিষ্যতে যদি গাইডের ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। লিঙ্গরাজ টেম্পলেও কিন্তু আপনারা পুজো দিতে পারেন। যখন বাস থেকে নামবেন তখনই ওটিডিসির যে পুরোহিত তিনি কিন্তু থাকবেন, আপনারা কিন্তু তার কাছে নাম গোত্র লিখিয়ে কিন্তু পুজো দিতে পারেন। যতক্ষণে আপনারা বাসে চলে আসবেন উনি কিন্তু পুজো দিয়ে এসে বাসেই দিয়ে যাবেন। তো এই হচ্ছে পুজো দেওয়ার সিস্টেম। আর এছাড়া যদি নিজেরা দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু 30 মিনিটের মধ্যে হবে না। তো অতএব প্রথমটাই আমার মনে হয় বেস্ট অপশান। আমরা এখন এসে পৌঁছালাম উদয়গিরি আর এই খণ্ডগিরি যে পাহাড় সেখানে। তো এখন আমাদের গাইড নিয়ে যাচ্ছেন উদয়গিরিটা আর কি আমাদের এন্ট্রি করাবেন। আর একটা জিনিস এখানে যেটা, এখানে কিন্তু বাঁদর প্রচুর। তো অতএব টুপি, চশমা, ক্যামেরা, মোবাইল এই সব কিছুই কিন্তু নিজের দায়িত্বে সাবধানে রাখবেন, নাহলে কিন্তু কখন যে গায়েব হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আপনার এই গেটের কাছে কিন্তু অটো পেয়ে যাবেন। হাঁটাটা কিন্তু মোটামুটি প্রায় ধরুন 700 মিটারের কাছাকাছি, তবে একটা অটো পেয়ে গেছি। তো সেখান থেকে আমি উঠে পড়েছি, মানে এই রোদে সত্যি কথা বলতে হাঁটতেও ইচ্ছা করছে না। তো এখন এই উদয়গিরির গেটের সামনে এখন আমরা দাঁড়াবো, গাইড আসছে, তারপরে একসাথে যাব। তো এখানে মোটামুটি টিকিট যদি আপনারা আসেন তাহলে এখানে টিকিট হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে জনপ্রতি। আগে পুরীতে এসেছি, তবে এই উদয়গিরি খণ্ডগিরি আমি কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম। উদয়গিরি, যার আক্ষরিক অর্থ সূর্যোদয়ের পাহাড়, দুটি প্রধান পাহাড় নিয়ে গঠিত উদয়গিরি এবং খণ্ডগিরি। উদয়গিরিতে মোট 18টি গুহা আবিষ্কৃত হয়েছে, যেগুলি জৈন ও বৌদ্ধ উভয় সন্ন্যাসীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। এই গুহাগুলির মধ্যে রানী গুম্ফা বৃহত্তম এবং সবচেয়ে উল্লেখযোগ্য, যা তার জটিল ভাস্কর্য এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। দ্বাদশ শতাব্দীর একটি বৌদ্ধ স্তূপও এখানে খনন করে পাওয়া গেছে, যা এই স্থানে বৌদ্ধ ধর্মের দীর্ঘস্থায়ী প্রভাবের প্রমাণ দেয়। বর্তমানে উদয়গিরি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত এবং এটি বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। এই দেখুন, এইটা হচ্ছে উদয়গিরির টপটা, আর এই দূরে দেখা যাচ্ছে খণ্ডগিরি। এটা একটা জৈন মন্দির, তবে এই মন্দির কিন্তু এখনও খোলেনি, এই মন্দির এখনও বন্ধ আছে। এটা খুলবে আপনার ওই সন্ধেবেলা করে। তো খণ্ডগিরিতে আর যাব না,
উদয়গিরি থেকেই খণ্ডগিরির দর্শন হয়ে গেল। এই দেখুন, এর টোটাল সিঁড়ি আছে খণ্ডগিরিতে 80টার মতো সিঁড়ি আছে। এইটা হচ্ছে পাতালপুরি গুম্ফা। পাতালপুরি গুম্ফার ভিতরটা দেখুন, রে বাবা। তবে একটা কথা বলতেই হয়, এই গোয়ার ভিতরগুলো কিন্তু বেশ ঠান্ডা। মানে বাইরের যতটা গরম এখানে ততটা ঠান্ডা। গরমে পুরো বিধ্বস্ত অবস্থা। মানে সত্যি এখানে আসতে যেন ক্ষণিকের একটু স্বস্তি পাওয়া গেল। কিছু রিলস প্রেমী মানুষ দেখেছেন, শ্যুট করছে, দেখেছেন? আলাদাই আলাদাই এইরকম মানুষ সব জায়গাতেই পাবেন। এখানে চারিদিকে পানীয় যে দোকানগুলো আপনাকে এই সময় এই বিধ্বস্ত অবস্থায় যে হারে আকর্ষণ করবে, মানে যেন মনে হচ্ছে আপনাকে টানছে। তবে দেখি সত্যি আমাকেও টানছে। এই হচ্ছে উদয়গিরির গেট। গেটের উল্টো দিকেই আছে এখানে হচ্ছে এই ডাবলা। সত্যি আর অন্য কিছু পানীয় খেতে ইচ্ছা করলো না, যেন মনে হলো এই গরমে একটু ডাব খাই। ওরে বাবা, এ তো বিশাল বড় গো। ডাবের সাইজটা দেখো। ডাব দেবে তো ডাবটা কত করে ডাব? মানে এখানে একটা ব্যাপার হয়ে গেছে, ডাব খেতে গিয়ে আমরা লেট হয়ে গেছিলাম। আর একটু লেট হলে কিন্তু বাস ছেড়ে চলে যেত। মানে এখানে ওই 7-8 মিনিটের মতো লেট হয়ে গেছিলাম। তো এইগুলো একটু খেয়াল রাখবেন, যে টাইম লিমিট দিয়ে থাকে সেই টাইম লিমিটের মধ্যে ঘুরে চলে আসার এবং এসে বাসে বসে পড়বেন। যদি লেট হয়ে যান তাহলে পরবর্তী যে গন্তব্য, সেই গন্তব্যে কিন্তু আপনাকে নিজের খরচায় পৌঁছাতে হবে। সেখানে গিয়ে আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে যে আমি এসে পৌঁছেছি। এই উদয়গিরি আর খণ্ডগিরি ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে যেটা হচ্ছে এখানে মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো, 3 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় আছে, নন্দনকানন। তো এখানেই আজকে হবে আমাদের লাঞ্চ। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম নন্দনকানন। এখানে মোটামুটি ওই 2 ঘন্টার মতো টাইম আছে। এখন আমরা প্রথমে লাঞ্চ করব ভিতরে যে ওডিজিসির রেস্টুরেন্ট আছে সেখানে। আপনারা চাইলে ওখানেও লাঞ্চ করতে পারেন অথবা নিজের মতো করে বাইরেও লাঞ্চ করতে পারেন। তবে লাঞ্চটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নয়, এটা কিন্তু আপনাকে নিজের পয়সায় করতে হবে। এই দেখতে পাচ্ছেন হোটেল বাবুল। এই বাবুলের সামনে আমাদের বাস দাঁড়িয়ে থাকবে। আর এই হচ্ছে নন্দনকাননের এন্ট্রি পয়েন্ট। নন্দনকাননের এন্ট্রি পয়েন্ট। আপনারা যখন বেরোবেন, বেরিয়ে এই হোটেল বাবুলের সামনে কিন্তু বাসটা দাঁড়িয়ে থাকবে। চলুন। তো মোটামুটি যেহেতু আমাদের টিকিট টাকা দেওয়া আছে, তো লাইন দিতে হবে না, ওনার কাছেই টিকিট আছে, আমরা জাস্ট ঢুকে যাব। তবে আজকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে, মানে ভিড়টা দেখেছেন। ফাইনালি আমরা আমাদের টিকিট পেয়ে গেলাম। আর এইখানে আমাদের টিমের ওটিডিসি ফ্যামিলির টিকিট বিলি চলছে। আর এই হচ্ছে আমাদের টিকিট গাড়ি। যে 80 টাকা করে টিকিট কাটলেন, সেই টিকিট কিন্তু এখান থেকে আপনাদের উঠতে হবে। উঠলে এরা কিন্তু নিয়ে যাবে। এখন আমরা চলেছি আমাদের গাইড দাদার সাথে। এখানে কিন্তু বিভিন্ন গ্রুপ আছে, অতএব আপনি যে গ্রুপের সাথেই আসুন না কেন, আপনার যে গাইড তাকে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু আর কোথাও খুঁজে পাবেন না। অতএব যখনই থাকবেন গ্রুপের সঙ্গে থাকার চেষ্টা করবেন। এতে কিন্তু এখন রেনোভেশনের কাজ চলছে গোটা চিড়িয়াখানা জুড়ে, নন্দনকানন জুড়ে। তো সেহেতু এখন পুরো এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট পুরো চেঞ্জ হয়ে গেছে। হচ্ছে ওটিডিসি রেস্টুরেন্ট। এখন আমরা প্রথমে যাব লাঞ্চ সারতে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো সেই কারণে প্রথমে এখন যাব হচ্ছে লাঞ্চ সারতে। তারপরে আমরা গোটা চিড়িয়াখানাটা ঘুরে দেখব। বলে দিই, যদি আপনাদের কাছে এই প্লাস্টিকের বোতল থাকে তাহলে এই ঢোকার আগে এই রকম এই যে টোকেনটা মেরে নেবেন। 50 টাকা মূল্য। যখন আপনারা বেরোবার পরে কিন্তু আপনাদের এই টোকেনটা দেখালে এই 50 টাকা যেটা জমা করেছিলেন সেটা কিন্তু রিফান্ড হয়ে যাবে। আর আদারওয়াইজ যদি এই টোকেনটা না করান তাহলে কিন্তু প্লাস্টিক বোতল নিয়ে ঢুকতে পারবেন না। চলে এসছে আমার এই ফিশ থালি। তো ফিশ থালিতে কী আছে দেখি। এখানে আছে হচ্ছে একটা মাছ, আছে হচ্ছে ডাল, সঙ্গে আছে আলু ভাজা, এদিকে একটা চাটনি দিয়েছে, ভাত আছে, সঙ্গে সম্ভবত পাঁপড়, আর এটা কিছু একটা মিষ্টি জাতীয় কিছু হবে। ভেজ থালিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভাত আছে, ডাল আছে, একটা তরকারি আছে, আলু ভাজা আছে, সঙ্গে ভাত, পাঁপড়, আর ওই ফিশ মিষ্টি যেটা আছে সেই মিষ্টিটাও এতে সঙ্গে দেওয়া আছে। এই লাঞ্চের টাইম হচ্ছে 30 মিনিট। 30 মিনিট পরে 30 মিনিট লাঞ্চের শেষে
এরপরে আমরা ঘুরে দেখব নন্দনকানন। তবে জায়গাটা কিন্তু বেশ বড়, দেখুন বেশ বড় জায়গা। সেই দিকে হচ্ছে বিলিং কাউন্টার, এই হচ্ছে বিলিং কাউন্টার। মেনু কার্ড দেখে আপনারা বিল করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বাইরেও লাঞ্চ করতে পারেন, তবে সেক্ষেত্রে কী হবে, বাইরে লাঞ্চ করলে আপনাদের আবার এতটা পথ আসতে হবে। তবে আমার মতে যেটা ভালো অপশান যেটা বলে যে এখানে এসেই আপনারা লাঞ্চ করে নিন, করে নিলে আপনাদের এটা কিন্তু সুবিধা হবে। আমাদের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানে ভেজ থালি 150 টাকা থেকে ভেজ থালি শুরু হচ্ছে। তো ভেজ থালি থেকে এক থালিতে 2টো ডিম, আমরা খেলাম হচ্ছে মাছ থালি, ফিশ থালি। তো মোটামুটি খাবার ঠিকঠাকই ছিল। তবে একটা জিনিস যেটা দেখলাম যে মিলেতে যেরকম হচ্ছে আপনার যে মিল সিস্টেমে যেরকম ভাত পরবর্তীকালে চাইলে পাবেন, এটা সেরকম নয়। এটা থালি বাট এটা মিল সিস্টেম নয়। তবে ঠিক আছে, মানে খাবার মোটামুটি ঠিকঠাক। তবে এই সেকশনটার দুদিকে, এইদিকে আর এইদিকে মিলিয়ে চারিদিকে শুধু পাখি আছে। কালো হাঁস, এই দেখুন কালো হাঁস আছে এইদিকে, এইদিকে হচ্ছে জংলি মুরগি। তো এইরকম মোটামুটি এই দিকটা হচ্ছে টোটালটাই আপনারা পাখিগুলো দেখতে পাবেন। লাভলি ময়ূরটা দেখুন, অসাধারণ অসাধারণ। का नहीं है, ये इंडोनेशिया ऑस्ट्रेलिया से लाया गया है इसको। तो দেখুন এটাকে দেখুন, অস্ট্রিচটাকে। मंगूर्स, ये देखो लंगूर्स, हैव सम अंगूर्स। और इसको आप आनाकोंडा मूवी में देखे होंगे। ये अमेज़न का कलेक्शन है, अमेज़न फॉरेस्ट का। देख लीजिए, इसको देख लिए, मुंह में काला लिपस्टिक, हाथ में मेहंदी। এই দেখুন এই বাঁদরটাকে দেখতে পাচ্ছেন, একে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসছে। অরুণাচল প্রদেশের কালেকশন, নাম হচ্ছে হুলুপ। एकदम सामने बैठा है, देख लीजिए, ऑलरेडी फैमिली सब देख लीजिए। देखिए इसके बाद चलेंगे, এই দেখুন এই দেখুন এই দেখুন স্কোয়ারেল মাঙ্কি। ওরে বাবা কি ছোট্ট, দেখুন অসাধারণ স্কোয়ারেল মাঙ্কি। ये देखिए, ये सब देखते हुए आगे बढ़िए। ওই সামনে জলে 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 সামনে দেখুন জলহস্তি, জলহস্তি। রেপটাইল পার্কে যা ভিড়, মানে ওই কিং কোবরাটা দেখার পরে আমি দেখে বেরিয়ে এসেছি, মানে যা ভিড় মানে ধারণার বাইরে ভিড়, মানে দম বন্ধ হয়ে আসবে। যাই হোক, এখন আমি এখানে বাইরে বসে আছি। দাদা যিনি গাইড দাদা যিনি আছেন, উনি সকলকে ডেকে আনতে গেছেন। ডেকে আনার পরে এরপরে আমরা কোথায় যাই সেটা দেখি। তবে একটা জিনিস যেটা ভালো লাগলো, নন্দনকাননের কিন্তু প্রত্যেকটা কোণে কোণে কিন্তু আপনি কিন্তু জলের অপশান পেয়ে যাবেন, যেখানে প্রত্যেক জায়গায় কিন্তু আপনি আরও ওয়াটার জল পেয়ে যাবেন। যদি আপনি ওই 50 টাকা লেভেলে যদি ওই বোতলে লেভেল লাগিয়ে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু জল পেয়ে যাবেন। এই দেখুন এইদিকে একটা আরও ওয়াটারের জলের কাউন্টার, মানে ফ্রিতেই আপনি পেয়ে যাবেন জল। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন কুমির দেখুন, কুমির দেখুন, এবং কুমির দেখে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখুন কি সাইজ, ওফ আলাদাই আলাদাই সাইজ দেখুন, পোজ দিচ্ছে। ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, দারুণ। ক্যামেরা দেখো, ক্যামেরা দেখো, দেখো ক্যামেরা দেখো।
ছিলাম সিংহ দেখতে, কেউ সিংহকে ভাইয়া বলে ডাকছে, কেউ ওই বন্ধুগুলো ডাকছে। মানে নন্দনকাননে এলে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন, সিংহ মানুষের বন্ধু হয়ে গেছে। তো ফাইনালি আজকে আমাদের ট্রিপ শেষ, আর এই হচ্ছে আমাদের বাস এসে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে। তবে একটা দুঃখের খবর দিয়ে রাখি, আজকে আমাদের ট্রেনের টিকিট ছিল হাওড়া পুরী শালিমারে, পুরী হাওড়া সুপারফাস্টে, বাট সেটা কনফার্ম হয়নি। এখন বুঝতে পারছি না বাড়ি কী করে ফিরবো।